আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে। সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইলে ইসরায়েলে ভূমিকম্প, বাংকারে পালাচ্ছে লাখো মানুষ, বেন গুরিয়ন বিমানবন্দর আক্রান্ত। দক্ষিণ ইসরায়েলে শক্তিশালী বিস্ফোরণ, হামাস মিত্র যোদ্ধাদের লাগাতার ক্ষেপণাস্ত্র হামলায় স্দেরোট ধ্বংসস্তূপে পরিণত। যুক্তরাষ্ট্রের রণতরীতে পরপর 2 হামলা, লোহিত সাগরে তাণ্ডব চালালো ইয়েমেন। ফের ট্রাম্পের এক সিদ্ধান্তে বড় বিপদে ভারত। ইমরান খান কারো কাছে ক্ষমা চাইবেন না, পিটিআই। তুরস্ক ছাড়া ইউরোপের নিরাপত্তা অসম্ভব, এরদোয়ান। ইউরোপ আক্রমণে রাশিয়ার প্রস্তুতি নিয়ে হুঁশিয়ারি পোল্যান্ডের। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইলে ইসরায়েলের ভূমিকম্প, বাংকারে পালাচ্ছে লাখো মানুষ, বেন গুরিয়ন বিমানবন্দর আক্রান্ত। আনাদোলুর খবরে বলা হয়, ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইল হামলায় ইসরায়েলে ভূমিকম্পের মতো কম্পন অনুভূত হয়েছে। এ হামলায় লাখো মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়ে পালিয়েছে। হাউথিদের লক্ষ্যবস্তু ছিল তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, যা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে জানা গেছে। হাউথিরা দাবি করেছে, তারা ইসরায়েলের কৌশলগত স্থাপনাগুলোতে জুলফিকার এবং প্যালেস্টাইন 2 হাইপারসনিক ও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কিছু মিসাইল ধ্বংস করতে সক্ষম হলেও হাইপারসনিক মিসাইলের গতির কারণে বেশ কয়েকটি লক্ষ্যে আঘাত হানে। তেল আবিব, হাইফা ও আশদোদে জরুরি সাইরেন বেজে ওঠে। লক্ষ লক্ষ বাসিন্দারা বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয়। বেন গুরিয়ন বিমানবন্দরের একটি টার্মিনালে আঘাত লেগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে সব উড়োজাহাজ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। ইসরায়েলি জরুরি পরিষেবা সূত্রে জানা গেছে, হামলায় এখনো পর্যন্ত বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হাউথি নেতা আব্দুল মালিক আল হাউথি সতর্ক করেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর অত্যাচার বন্ধ না করা পর্যন্ত হামলা চলবে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সকল পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি মন্ত্রিসভা জরুরি বৈঠক ডেকেছে, সম্ভাব্য জবাবি হামলার প্রস্তুতি নিচ্ছে। দক্ষিণ ইসরায়েলের শক্তিশালী বিস্ফোরণ, হামাস মিত্র যোদ্ধাদের লাগাতার ক্ষেপণাস্ত্র হামলায় স্দেরোট ধ্বংসস্তূপে পরিণত। গাজা উপত্যকা থেকে সন্ধ্যায় প্যালেস্টাইনীয় যোদ্ধারা ইসরায়েলের দিকে মিসাইল হামলা চালায়। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানায়, স্দেরোট এবং নেতিভ হা-আসারা, কারমিয়া, জিকিম, নির আম ও ইবিমের মতো পার্শ্ববর্তী শহরগুলোতে সাইরেন বেজে ওঠার পর তারা মিসাইল গুলি করে ধ্বংস করে। ইসরায়েল হামলার সর্বশেষ খবর জানাচ্ছেন মারিয়াম হাবিবা। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকার কাছাকাছি সম্প্রদায়গুলিতে সন্ধ্যা 7:02টায় সাইরেন বাজানোর পর গাজা থেকে ইসরায়েলি সীমানায় প্রবেশ করা ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলি বিমান বাহিনী ধ্বংস করে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায় যে স্পেদরোট ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে সাইরেন সক্রিয় করা হয়েছিল। ইসরায়েলের আর্মি এটি উল্লেখ করে যে গাজায় যুদ্ধবিরতি শেষ হওয়ার পর এটি প্রথমবার স্পেদ রোটের সাইরেন বেজেছে। তারা আরো জানায় যে মিসাইলগুলো উত্তর গাজা থেকে নিক্ষেপ করা হয়েছিল। এদিকে ইসলামিক জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেডস দাবি করে যে তারা গাজার কাছাকাছি ইসরায়েলি বসতিগুলির দিকে, যার মধ্যে স্দেরোট, নেতিভ আহাসার এবং জিকিম অন্তর্ভুক্ত, একাধিক মিসাইল নিক্ষেপ করেছে। এর আগে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডস ঘোষণা করে যে তারা আশকেলে রকেট হামলা চালিয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানায় যে গাজার উত্তরাংশ থেকে এই দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহরের দিকে নিক্ষিপ্ত 2টি ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করেছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় 18 মার্চ একটি আকস্মিক বিমান হামলা চালায়, যাতে কমপক্ষে 730 জন নিহত এবং প্রায় 1200 জন আহত হয়। এই হামলায় ঘটে জানুয়ারির কার্যকর হওয়ার যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি সত্ত্বেও।
যুক্তরাষ্ট্রের রণতরীতে পরপর 2 হামলা, লোহিত সাগরে তাণ্ডব চালালো ইয়েমেন। সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি উল্লেখ করেছেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যান এবং তার সাথে থাকা বেশ কয়েকটি যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে। বিস্তারিত প্রতিবেদনে। হুতি মুখপাত্র সারি বলেন, আমেরিকান যুদ্ধজাহাজের উপর গত 24 ঘন্টায় 2টি আক্রমণ চালানো হয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকান আগ্রাসনের প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে। সারি বলেন, গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইসরায়েল বিরোধী অভিযান অব্যাহত রাখবে হুতি। সারি আরো বলেছেন, ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া এবং গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমান বাহিনীর রণতরী ইউএসএস কার্ল ভিনসন মোতায়েন ঘোষণা দিলেও লোহিত সাগরে ক্রমাগত হামলার কারণে মার্কিন বাহিনীর উপস্থিতি এখনো চ্যালেঞ্জের মুখে। মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা বলছেন, ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের একের পর এক হামলা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য নতুন কৌশলগত চাপ তৈরি করছে। ইয়েমেনের প্রতিরোধ বাহিনী জানিয়েছে, এসব অভিযান মূলত ফিলিস্তিনের প্রতি তাদের ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়বদ্ধতা থেকে পরিচালিত হচ্ছে। তারা আরো হুঁশিয়ারি দিয়েছে, গাজা অবরোধ প্রত্যাহার ও আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলি সমুদ্রপথ এবং কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে তাদের অভিযান অব্যাহত রাখবে। ক্ষমতায় আসার পর থেকে একের পর এক নানা সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার তারই এক সিদ্ধান্তে বড় বিপদে পড়তে যাচ্ছে ভারত। আরেক দেশের উপর ট্রাম্পের শুল্ক আরোপ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে করে বড় ধরনের বিপাকে পড়তে যাচ্ছে ভারত ও চীন। মঙ্গলবার 25 মার্চ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিস্তারিত রিপোর্টে। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলা থেকে তেল কেনা দেশগুলোর উপর 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই পদক্ষেপকে সেকেন্ডারি শুল্ক বলে আখ্যায়িত করেছেন। আগামী 2 এপ্রিল থেকে এই শুল্ক আরোপ কার্যকরের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। সোমবার 24 মার্চ ট্রুথ সোশ্যাল এক পোস্টে তিনি এই তথ্য জানান। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর থেকেই ভেনেজুয়েলার বিরুদ্ধে সরব হন ট্রাম্প। তিনি বলেন, লাতিন আমেরিকার এই দেশটিকে বিভিন্ন কারণে শাস্তি দেওয়ার জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হল যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে গ্যাং সদস্যদের পাঠানোর অভিযোগ। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার উপর আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। ফলে নিষেধাজ্ঞায় থাকা দেশের সঙ্গে বাণিজ্য করতে যুক্তরাষ্ট্রের অনুমোদন নিতে হয়। এমন কঠোর নীতির উপরও ভেনেজুয়েলার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকে নতুন হুমকি দিলেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, ভেনেজুয়েলার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করতে গেলে 25% অতিরিক্ত শুল্ক দিতে হবে। ভেনেজুয়েলার কাছ থেকে সবচেয়ে বেশি খনিজ তেল কিনে থাকে ভারত ও চীন। ফলে ট্রাম্পের এই সিদ্ধান্তের সবচেয়ে বেশি ক্ষতিতে পড়বে এশিয়ার এই 2 দেশ। 2023 সালের ডিসেম্বর থেকে 2024 সালের জানুয়ারি পর্যন্ত লাতিন আমেরিকার এই দেশ থেকে সবচেয়ে বেশি জ্বালানি তেল কিনেছে ভারত। ইমরান খান কারো কাছে ক্ষমা চাইবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের মহাসচিব সালমান আকরাম রাজা। সোমবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি। মারিয়াম হাবিবার রিপোর্ট। আকরাম রাজা বলেন, আপাতত পাকিস্তান মুসলিম লীগ, নওয়াজ পাকিস্তান পিপলস পার্টি ও মুত্তাহিদা কওমি মুভমেন্টের সঙ্গে সংলাপের কোনো সম্ভাবনা নেই। তবে জমিয়তে উলামায়ে ইসলাম এবং সিন্ধুর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে এবং একটি বৃহৎ বিরোধী জোট গঠনের বিষয়ে আলোচনা এগোচ্ছে। সম্প্রতি পিএমএল এর নেতা রানা সানাউল্লাহ সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালকদের বক্তব্যের বরাত দিয়ে বলেন, পিটিআই যদি রাজনৈতিকভাবে সামনে এগোতে চায় তাহলে তাদেরকে 9 মের ঘটনার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইতে হবে। তিনি নাদিম মালিক লাইভ নামক একটি টক শোতে বলেন, 9 মের ঘটনার জন্য ক্ষমা চাওয়া ছাড়া কোনো ছাড় দেওয়া হবে না।
সালাম আকরাম রাজা জানান, ইমরান খানের সাক্ষাৎ নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো হয়েছে এবং তিনি তার সমস্ত আইনগত অধিকার পাবেন। তবে যারা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করবেন তারা বাইরে এসে রাজনৈতিক বক্তব্য দিতে পারবেন না, এমন শর্ত দেওয়া হচ্ছে। আমরা এই শর্ত মেনে নিয়েছি যে যারা তার সঙ্গে দেখা করবেন তারা বাইরে এসে রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবেন না। তবে পিটিআইয়ের অভ্যন্তরীণ আলোচনার উপর নিষেধাজ্ঞা আরোপ করা অন্যায্য বলে রাজা। তিনি আরো অভিযোগ করেন, পিটিআই নেতাদের মিডিয়ার সামনে কথা বলাকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটায় বলে আখ্যা দেওয়া হচ্ছে। তবে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের কথা বলার অধিকার কেড়ে নেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি। তুরস্ক ছাড়া ইউরোপের নিরাপত্তা অসম্ভব বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। একই সঙ্গে তিনি ইউরোপীয় দেশগুলোর সঙ্গে তুরস্কের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেছেন। সোমবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এরদোগান বলেন, গত কয়েক সপ্তাহ ধরে উত্তপ্ত বিতর্ক দেখিয়ে দিয়েছে যে তুরস্ককে ছাড়া ইউরোপীয় নিরাপত্তা সম্ভব হবে না। তিনি আরো বলেন, আমাদের দেশে প্রতি ইউরোপের চাহিদা প্রকাশ্যে স্বীকার করা শুরু হয়েছে, কেবল নিরাপত্তার দিকে থেকে নয়, অর্থনীতি থেকে কূটনীতি এবং বাণিজ্য থেকে সামাজিক জীবন পর্যন্ত অনেক ক্ষেত্রেই। আমাদের ইউরোপীয় বন্ধুরা যখন যুক্তিসঙ্গত ভিত্তিতে তাদের নীতিমালা গঠন করে তখন তারা তুরস্কের সঙ্গে সম্পর্কের গুরুত্বও বোঝে। আমরা এগুলোকে তুর্কি ইইউ সম্পর্কের ভবিষ্যতের জন্য আশাবঞ্চক পদক্ষেপ হিসেবে দেখি। তিনি আরো বলেন, ইউরোপীয় দেশ এবং ইইউ এর সঙ্গে সম্পর্ককে বিভিন্ন স্বার্থ এবং পারস্পরিক শ্রদ্ধার কাঠামোতে এগিয়ে নিতে প্রস্তুত তুরস্ক। এরদোগান আরো বলেন, আঙ্কারা ইউক্রেনের যুদ্ধের সর্বশেষ ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে এবং শুরু থেকেই নিজেদের সঠিক অবস্থানে রেখেছে। তার ভাষায়, আমরা আজও একই অবস্থান বজায় রেখেছি। এই যুদ্ধ যখন চতুর্থ বছরে প্রবেশ করেছে তখন আমরা আরো রক্তপাত বা ধ্বংস ছাড়াই ন্যায়সঙ্গত শান্তির মাধ্যমে সংঘাত সমাপ্তির আশা করি। যুক্তরাষ্ট্রের 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি রাশিয়ার আংশিক ইতিবাচক প্রক্রিয়াকে আমরা শান্তির পথে বিনয়ী কিন্তু মূল্যবান পদক্ষেপ হিসেবে দেখছি। যদি ইউক্রেন আত্মসমর্পণ করতে বাধ্য হয় তাহলে 2030 সালের মধ্যে ইউরোপ আক্রমণে প্রস্তুত হতে পারে রাশিয়া, এমনই হুঁশিয়ারি উচ্চারণ করেছে পোল্যান্ড। দেশটি বলেছে, চলতি দশকের শেষের দিকে রাশিয়ার আক্রমণ করার সক্ষমতা সম্পর্কে ইউরোপকে প্রস্তুত থাকতে হবে। সোমবার 24 মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বিস্তারিত প্রতিবেদনে। বার্তা সংস্থা আনাদোলু বলছে, যদি ইউক্রেন আত্মসমর্পণ করতে বাধ্য হয় তাহলে রাশিয়া এই দশকের শেষ নাগাদ ইউরোপে আক্রমণের জন্য প্রস্তুত থাকতে পারে বলে সতর্ক করে দিয়েছেন পোলিশ পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লাভ সিকোরস্কি। সোমবার সিকোরস্কি বাণিজ্যিক পোলিশ রেডিও টক এফএম কে বলেছে, রাশিয়া বর্তমানে এক ইউক্রেনের বিরুদ্ধে জয়লাভ করতে অক্ষম, তাই তারা তাৎক্ষণিকভাবে আরো বিস্তৃত আক্রমণের জন্য প্রস্তুত হবে না। কিন্তু যদি ইউক্রেনকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয় এবং যদি রাশিয়া তার সেনাবাহিনীর দায়িত্ব নেয় তাহলে এই হিসাব বদলে যাবে। সিকোরস্কি আরো বলেন, এই পরিস্থিতিতে ইউরোপকে চলতি দশকের শেষ নাগাদ রাশিয়ার আক্রমণ করার সক্ষমতার জন্য প্রস্তুত থাকতে হবে। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এমন এক সময়ে সতর্ক বার্তা এলো যখন সৌদি আরবের রিয়াদে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। সিকোরস্কি বলেন, দয়া করে মনে রাখবেন, ইউক্রেন এই আগ্রাসনের নিষ্ক্রিয় শিকার নয়। ইউক্রেন যুদ্ধ করছে এবং ইইউ ও পোল্যান্ড সহ তাদের মিত্র রয়েছে। তিনি আরো বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউক্রেনের জন্য এমন একটি দেশ হিসেবে টিকে থাকা যে দেশটি তার নিজস্ব নেতা বেছে নিতে পারে, তার বিশাল অংশ নিয়ন্ত্রণ করতে পারে এবং বিভিন্ন উপাদানের একীকরণের দিক নির্দেশনা বেছে নিতে পারে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইলে ইসরায়েলে ভূমিকম্প, বাংকারে পালাচ্ছে লাখো মানুষ, বেন গুরিয়ন বিমানবন্দর আক্রান্ত। দক্ষিণ ইসরায়েলে শক্তিশালী বিস্ফোরণ, হামাস মিত্র যোদ্ধাদের লাগাতার ক্ষেপণাস্ত্র হামলায় দেরোট ধ্বংসস্তূপে পরিণত। যুক্তরাষ্ট্রের রণতরীতে পরপর 2 হামলা, লোহিত সাগরে তাণ্ডব চালালো ইয়েমেন।
ফের ট্রাম্পের এক সিদ্ধান্তে বড় বিপদে ভারত। ইমরান খান কারো কাছে ক্ষমা চাইবেন না, পিটিআই। তুরস্ক ছাড়া ইউরোপের নিরাপত্তা অসম্ভব, এরদোয়ান। ইউরোপ আক্রমণে রাশিয়ার প্রস্তুতি নিয়ে হুঁশিয়ারি পোল্যান্ডের। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।